যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এই জঙ্গল থেকে ওই সাইড থেকে একটা বাঘ তোমার দিকে আসছে, চুপি চুপি আসছে, আর এদিক থেকে একটা বাঘ চুপি চুপি আসছে। রাস্তা ভালোই টাফ। পাচ্ছি না। হাফ বাঙালি, কিছু ট্রাভেলিং, কিছু অ্যাডভেঞ্চার, কিছু টুইস্ট, কিছু চ্যালেঞ্জ, এই চ্যানেলে সবই আছে। হাফ বাঙালির আজকের গল্প রক ক্লাইম্বিং কোর্স পুরুলিয়া এর চতুর্থ এবং শেষ পর্ব। আগের পর্বে কি হয়েছে ছোট্ট করে একবার দেখে নেওয়া যাক। এবারে দেখছি কোথায় নামটি আমি দেখছি, সেই মতো আমি আমার নিজেকে কোনো চাপ নেই। কি করে যাব? আসো। টমেটো ভর্তা যেটা দেখলে একটু আগে পোড়াচ্ছি সেটা, এই কেমন টেস্ট হয়েছে? কোম্পানি আমাদের ভেতরে শুধু এই না, কোম্পানি শুধু এখানে শেষ করেনি, কোম্পানি একজন ভেজিটেরিয়ানও রেখেছে। একই ভুল পথে 4 বার আপ ডাউন করার পরে আমরা এখানে এসে পৌঁছাই। ওরা কি এখান থেকে গেছে না? ও, আমরা শর্টকাট নিচ্ছি। আমাদের কোচ স্যার পেছনে আসছেন। এবার তাহলে গল্প আগে বাড়ানো যাক। সিয়ান সিয়ান আর্ন করে কে? সিয়ান সিয়ান আমি আর মা। সিয়ান করে আমি আর মা। কে আর্ন করে? আর্ন করে। কে আর্ন করে? কেয়ার্ন কেয়ার্ন সিয়ান বলেছি আমি, কেয়ার্ন। বানানটা সিআইএ হ্যাঁ আর্ন, হ্যাঁ হ্যাঁ। বাংলা উচ্চারণ হচ্ছে কে আর্ন। হুম, কে আর্ন। মানে এটা কিয়ান বলে, কিয়ান না, উচ্চারণ হচ্ছে কে আর্ন। এটা দ্বীপ পাথর দিয়ে এরকম করে সাজিয়ে রাখতে হবে, আর এই পাথরটা এই পাশে রেখে গেছে, মানে আমাদেরকে যদি আমি এখান থেকে রাস্তার ডান দিকে রাখলে ডান দিকে যাবো, বাঁ দিকে রাখলে বাঁ দিকে যাবো। এটাকে কি বলা হয়? কে কেয়ার্ন। আর্ন। এটা কিসের কাজে ইউজ হয়? ডাইরেকশন নির্ণয় Direction. ডাইরেকশন নির্ণয় করার জন্য কাজে লাগে। ঠিক আছে, আরেকবার বলবো এটা কে আর্ন। ক্রেয়ন না, কে আর্ন। কে আর্ন, এটাকে বলা হয় কে আর্ন। ছোটো ছোটো পাথরের পেবেলস দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করি ডাইরেকশনের জন্য। ধরো আমাদের আগে টিম চলে গেছে, পেছনের টিমের জন্য অপেক্ষা করতে পারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, নইলে তারা কিছু একটা মার্ক করে বেরিয়ে যেতে পারে। তো এতক্ষণ ধরে নিশ্চয়ই তো অপেক্ষা করবে না, কারণ তোমরা অন্য রাস্তায় চলে গেছিলে, ওদেরকে নিয়ে আসতে গেলাম আমরা। তো ওই যে ডিস্টেন্সটা গ্যাপ হলো, এবার তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন দিকে যেতে হবে, এদিকে না এদিকে, তাই জন্য এখানে একটা কেয়ার্ন বানানো হয়েছে। খুব ভালো কথা। এবার দেখা যাচ্ছে এই কেয়ার্নটা মধ্যিখানে বানানো, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এবং এরকমই কেয়ার্ন বানানো। তাহলে তুমি কোন দিকটা চুজ করবে জানো? কেয়ার্নের যে সাইডে পাথর রেখে যাবে সে সাইডটা, পাথর নেই তো পাথর এখন। নেই। মানে এখন নেই, কিন্তু তারা আমি তো বলিনি, যখন প্রশ্ন সেটা করবো সেটা ওকে। পরীক্ষা হলে যে কোশ্চেনটা থাকে আমরা সেটা থেকেই যা পাই অঙ্কে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি তো বলে নিতে পারি না যে স্যার এটাও দিন, এটা দিলে সুবিধা হবে অঙ্কটা করতে। অঙ্ক তো দেওয়া হয়েছে, উত্তর দিতে হবে। নর্মাল কেয়ার্ন কোন দিকে রাখা হয়? নর্মাল কেয়ার্ন হয়তো আমি বলে দিই পুরোটা। নর্মাল কেয়ার্ন রাখা হয় যে রাস্তাটা আমরা ডিনোট করতে চাই সেই রাস্তার ডান দিকে, সেই রাস্তার বাঁ দিকে। বাঁ দিকে, বাঁ দিকে কালকে ডান দিকে। সবসময় বাঁ দিকে রাখি। কেন? কারণ হিউম্যান সাইকোলজি অনুযায়ী প্রতিটা মানুষের রাইট আর লেফটের মধ্যে ধরে চলে। আমাদের সব থেকে বেশি সক্রিয় হচ্ছে লেফট পার্ট। এই জন্য যখন আমরা গাড়ি চালাই সব রকম যে লাইটিংসগুলো থাকে সেগুলো দেখবে বাঁ দিকে থাকে। এগুলো তো দেশ টু দেশ আবার ভ্যারি করে না। মানে গাড়ির চালানোর হ্যান্ডেল চেঞ্জ হয়, কিন্তু যে সিগন্যালিংগুলো থাকে সেগুলো বাঁ দেশ টু দেশেও দেখবে বাঁ দিকেই থাকে। ওকে ওকে, ঠিক আছে, Okay. তো বাঁ দিকটা আমাদের বেশি সক্রিয়। হুম। এবার তুমি সেটাকে বাড়াতেই পারো। দেখো যারা আমাদের মহাবাজান আছে, হুম। মুসলিমরা আছে, ওরা কিন্তু লিখে দেখবে ডান দিক থেকে বাঁ দিক, বাট ইন ন্যাচারাল হুম আমরা লিখিও দেখবে বাঁ দিক থেকে ডান দিক। হুম, আমাদের সব কিছু বাঁ দিক থেকে ডান দিকটাই হয়, তো বাঁ দিকটা অনেক বেশি অ্যাক্টিভ। যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এই জঙ্গল থেকে ওই সাইড থেকে একটা বাঘ তোমার দিকে আসছে, চুপি চুপি আসছে, আর এদিক থেকে একটা বাঘ চুপি চুপি আসছে, দুটো আলাদা সিনারিও যদি দেখা যায় তাহলে দেখা যাবে তুমি যখন সজাগ হচ্ছ বাঘের ক্ষেত্রে, তুমি যখন ঘুরে দেখলে বাঁ দিক থেকে আসছে,
সেই টাইমটাকে যদি পজ করা হয় আর ডান দিক থেকে আসছে সেই টাইমটাকে যদি পজ করা যায় তাহলে দেখবে বাঁ দিকের বাঘের ডিস্টেন্সটা বেশি, ডান দিকের বাঘের ডিস্টেন্সটা অনেক কম। মানে বাঘ তোমার ঘাড়ের কাছে চলে এসেছে তারপর তখন তুমি টের spot পেয়েছি। করতে পারবে হুম। ডান দিকের ক্ষেত্রে। আর বাঁ দিকের দেখবে কিছুটা হলে ওর থেকে অনেক আগে, মানে ও একটু দূরে আছে, ওই ডিস্টেন্সের থেকে ওই ডিস্টেন্সটা কভার। ইন জেনারেল আমাদের এই সাইডটা একটু বেশি অ্যাক্টিভ, হুম। তাই জন্যে যে রাস্তাটা চুজ করব তার বাঁ দিকে রাখবো। ওকে। এইবার এমন একটা জায়গা রয়েছে যেখানে বাঁ দিকে যাবার রাস্তাটা নেই, বাঁকার, ডান দিকে রাখছি, বা 3টে বা 4টে রাস্তা রয়েছে, মধ্যিখানে রাস্তা রাখবার জায়গা নেই, একটু ওই সাইডে রাখতে হচ্ছে, যেখানে অসুবিধা হচ্ছে। তখন কি করব, তখন ওপর থেকে একটা পেবেল তুলে নেব, যে রাস্তাটা ডিনোট করব তার পাশে রেখে দেবো, কেয়ানের পাশে একটা রাস্তা রেখে দেবো, ঠিক আছে। যদি এটা বাঁ দিকে, ধরো এই রাস্তাটাকে ডিনোট করতে চাইছি আর ওখানে রাস্তা রাখার জায়গা নেই, রাখা হলেও লোকে দেখতে পাবে না, ওখান দিয়ে এসে বুঝতে বেরিয়ে চলে যাবে, এখানটা রাখলেই দেখতে পাবে, স্পট করতে পারবে, চুপচাপ এসে বেরিয়ে যাবে, এখানে কেয়ান কোথায় করে রেখেছে তুমি জানো না, ও পেচ্ছাপ করতে গেলে হয়তো তখন দেখতে পেলো। তাই এখানে রাখাটা দরকার যাতে চোখে পড়ে, দুটোও তো দেখতে হবে, চোখেও পড়লো না তুমি একটা ভালো কেয়ান বানালে, কোনো মানে নেই তার। তখন আমরা এখানে রাখবো, কিন্তু এইখানে একটা দিতে, তাহলে বুঝতে পারা যাবে এই দিকের রাস্তাটা। তাহলে তুমি বলবে যে এই রাস্তা যদি হয় তাহলে এখানে ডান দিকে এখানে রেখেছে, তোমাকে চোখে পড়ানোর জন্য তো করেছে। এবার এখানটা রেখে দিয়েছে যাতে বোঝানো যায় যে এটা রাখা হয়েছে এখানে, বাট এই রাস্তাটা চুজ নয়, এই রাস্তাটা চুজ করো। তখন এখানে একটা পেবেল এই সাইডটা রাখবে। কোনো কেয়ান যদি সিঙ্গেল থাকে তার মানে এই দিকটা চুজ করো, কোনো কেয়ানের পাশে যদি পাথর থাকে তাহলে ডিনোটই করে দিচ্ছে যে এই দিকে যাও, বোঝা গেল। আর কেয়ান কখনো লাথি মেরে ফেলে দিয়ে যাবো না, হতে পারে কোনো বন্ধু কাউকে বোঝানোর জন্য রেখে দিয়ে গেল, মধ্যখান দিয়ে তুমি হয়তো সিঙ্গেল সোলো যাচ্ছ, এটাকে লাথি মেরে বেরিয়ে দিয়ে চলে গেল, তাহলে রাস্তাটা হারিয়ে গেল। এগুলো কোথাও গেলে যদি পাথর না পাওয়া যায় তাহলে? পাথর না পাওয়া গেলে কাঠ দিয়ে করতে পারবো, গাছের কাঠ দিয়ে অ্যারো করতে পারি, আর নাহলে ডিমার্কেশন ফ্ল্যাগ ইউজ করতে হবে। ডিমার্কেশন ফ্ল্যাগ ইউজ করতে পারে, ছুরি দিয়ে গাছে Demarcation flag আমরা মানে মার্ক করতে পারি, কিন্তু বরফের ওইগুলো মধ্যে আমরা যেটা করবো না, পতাকা পুঁতে কারণ ওটাতেও আমরা গাছকে একটা ক্ষতি করছি। ঠিক আছে, চলো সূর্য উঠতে শুরু করে দিয়েছে। যথারীতি আমার গ্যাজেটস গোছাতে গোছাতেই আমি আবার লেট, আর পুরো টিম সামনে চলে গেছে, আমরা পেছনে পড়ে গেছিলাম আমাদেরকে আনতে। আবার আমাদের সাহেব নেমেছিলেন, স্যার এখানে আমার কোম্পানি দাঁড়িয়ে আছে, কোম্পানি আমাকে মিস করছিল। আরেলে সো ফাইনালি ওই যে আমাদের ক্যাম্প সাইট, ওখানে আমাদের ক্যাম্প সাইট, এই পাহাড়টাকে আমরা নিচ থেকে দেখতাম, এখন আমরা উপরে চলে এসেছি। এই 3 দিনের ক্যাম্পিংয়ের আমার সবচেয়ে পছন্দের টাস্ক ছিল এই ট্রেকিংটা। এই ট্রেকিংটা করে আমি খুব মজা পেয়েছি, আর সবচেয়ে বেশি মজা পেয়েছি যখন এর উপর থেকে উঠে নিচটা দেখতে পেলাম। दिल में है उठ रही जो এই টিলাবনী পাহাড়ের উচ্চতা 406.9 মিটার, যাকে ফুটে করলে দাঁড়ায় 1334 ফুট অ্যাপ্রক্সিমেট। मेरी नजरों से तुम कितना जादू भरा तुम में समझो ये तुम। এরপরে আমরা সবাই এসে জমা হলাম এই ক্লাসটাতে। মেন সিনেটা নিয়ে গিয়ে চলে গেল, আমার অক্সিজেন পেয়ে গেল। ইন্টারেস্টিং লাগছে কি লাগছে না? এই উপশিরা বাড়ানোর প্রক্রিয়াটাকে বলা হয় কি বলে, এনজিওজোম। যেখানে আমাদেরকে জানানো হচ্ছিল কিংবা শেখানো হচ্ছিল যে কি কি ধরনের শরীর খারাপের মুখে আমরা পড়তে পারি হাই অল্টিটিউডে। এগুলো হচ্ছে সিমটম, বমি বমি ভাব পাচ্ছে বা বমি হচ্ছে, এগুলো হচ্ছে সিমটম। হেডেকটা এর মধ্যে আসবে না তো? হেডেকও আসবে, এটুকু আসবে। আর খিদে না পাওয়াটা? খিদে না পাওয়া, লস অফ অ্যাপিটাইট, এগুলো এর মধ্যে আসবে। কিন্তু এগুলো হলেই যে ওটা তা নয়, তখন ওই প্রিভেনশনটা নিতে হবে। তখন আমাদের নজরে রাখতে হবে। যখন আমি দেখছি হেডেক হচ্ছে তখন দেখতে হবে সবকটা ম্যাচ করছে কি।
পরের ক্লাসটা ছিল ইকুইপমেন্টস সম্বন্ধে। এখানে রক ক্লাইম্বিংয়ে কিংবা মাউন্টেনিয়ারিংয়ে কত ধরনের আর কত রকমের আর কত দামের যে ইকুইপমেন্টসের প্রয়োজন হয়, সেটা যদি পুরোটা বিস্তারিত এই ক্লাসে এসে না বোঝো তোমরা, তাহলে জানা সম্ভব না, এই ভিডিওতে বোঝানো সম্ভব না। শুধু এটুকু বলে রাখি, রক ক্লাইম্বিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাডভেঞ্চার স্পোর্টস ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। এরা বিলে দিচ্ছে, ঠিক আছে। এবং অ্যাডভেঞ্চার ফিল্ডে মাউন্টেনিংয়ের ক্ষেত্রেও তাই। মাউন্টেনিংকে দুটো একটা পিক ক্লাইম্ব করতে গেছে, আবি রুদাইদ বলে তার নাম, আকাঙ্কাগুয়া, আর্জেন্টিনার। ডিউটি রোপ 2। সব রোপ লিডারগুলোকে একে একে ডাকা হয় এবং তাদের হাতে কিছু ইনস্ট্রুমেন্ট তুলে দেওয়া হয় এবং এই দায়িত্বটা তাদের উপরেই থাকতো। এবং যখন ক্লাস শেষ হতো তখন এই রোপ লিডারকেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো যা যা সে নিয়েছিল দায়িত্ব করে, সেই ইনস্ট্রুমেন্টগুলোর বুঝিয়েও ফেরত দিতে হতো। তারপর চলে গেলাম আমরা আমাদের সেকেন্ড টাস্কে, রিভার ক্রসিং। এরপরে আমাদের লাঞ্চের ঘন্টা পড়ে গেল আর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের পরে আমাদের নেক্সট যে টাস্কটা ছিল সেটা ছিল জুমারিং। এই টাস্কটা ভীষণ মজাদার ছিল, একজন যে ভালো করে উঠতে পারছে আর করেও বেশ মজা পেয়েছি আমি। আর বাদবাকিরা সময় কম থাকাতে প্রথমে ঠিক করা হলো যে প্রতি টিম থেকে দুজন করে সিলেক্ট করতে, যে কোন দুজন এই জুমারিংটা নিজেরা করবে। আমি নিজের জন্য হাত তুলতেই পারতাম, কিন্তু এই তৃতীয় দিনে রোপ লিডার জোর করে আমাকে বাড়ানো হয়েছিল। এবার লিডার যখন হয়ে গেছি, লিডার সামনে থেকে নিজের লাভের জন্য হাত তুলবে, এটা আমি করতে পারলাম না। তাই আমার টিমেরই দুজনকে আমি আগে বাড়িয়ে দিলাম, যাদের এটা করার ইচ্ছে ছিল। কটকট করছে রে কোম্পানি। আরে কাজ ভাঙবে না রে, তোর মাজা ভাঙবে। কিন্তু ওই বলে না, সব কুছ পেহলে সে লিখা হুয়া হ্যায়। তো আমার কপালেও এটা লেখা ছিল প্রথম থেকে। তো আমার টিমের দুজন তো করেই, এবং আমিও এক্সট্রা এনিহাউ ম্যানেজ করে নিতে পেরেছিলাম, গৌতম দাকে ম্যানেজ করে। কিন্তু এটা করতে করতে অনেক বেলা গড়িয়ে গেছিল এবং আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেটা ছিল সবচেয়ে মজাদার এবং সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে রিস্কিও বটে, যেটা প্লে করে দেখিয়েছিল আমাদেরই দুজন স্যার। যে ক্লাইম্বিংয়ের সময় তোমার পার্টনার যদি বিপদে পড়ে, তাহলে তুমি তাকে কি করে রেস্কিউ করবে।
আর এটা ছিল খুবই ভয়ঙ্কর, মানে আমি বারবার বলছি এটা খুবই ভয়ঙ্কর, তুমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। বল বল বল, হেল্প হেল্প। হ্যাঁ, পাচ্ছি না। আমরা রেস্কিউ করে উপরে কিন্তু তুলে নিলাম, ঠিক আছে? এখন পিকচার টিভাস বা খাট থেকে উপরে উঠে গেছে, ফিনিশ। এই ডেমনস্ট্রেশন শেষ হওয়ার পর আমরা সোজা চলে আসলাম আমাদের ক্যাম্প সাইডে, এবং ক্যাম্প সাইডে এসে আমাদেরকে নিজেদেরকেই জোগাড়পাতি করতে হয়েছিল ক্যাম্প ফায়ারের জন্য। ক্যাম্প ফায়ারে আগুন জ্বালানো হলো, এবং এই কোর্সের একটা সবচেয়ে মজাদার নিয়মের মধ্যে একটা নিয়ম যেটা পালন করা হলো, মানে যত পার্টিসিপেন্ট আছে সবাইকে কিছু না কিছু অ্যাক্টিভিটিস দিয়ে এই ক্যাম্প ফায়ারের আসরে পারফর্ম করতে হবে, মানে পারফরমেন্স দেখাতে হবে। সেখানে আমাদের টিম একটা নাটক করেছিল, আর আমি পার্সোনালি কিছু মিম করেছিলাম, কিন্তু যেটা সবচেয়ে মজাদার হয়েছিল সেটা হচ্ছে আমাদের স্যারেদের পারফরমেন্স। মানে 3 দিন ধরে যে স্যারেরা এত অনুশাসনের মধ্যে আমাদেরকে রেখেছিলেন, এত কড়া কথা বলেছিলেন, এত কড়া পদক্ষেপ নিয়েছিলেন, সেই মানুষগুলো যে এত মজাদার হয়ে যেতে পারে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা জাস্ট এক্সপিরিয়েন্স করলাম এই আসরে। আজ আমাদের 3য় দিনের রাত্রি, কাল সকালে আমাদের ট্রেন। যেমনটা কি গল্পের শুরুতে আমি বলেছিলাম,
প্রথম দিন অনেকেরই মনে হয়েছিল যে কোথায় এসে পড়েছি, এ কি অস্বস্তিকর। আজ আমরা সবাই একসাথে বন্ধু, আমরা সবাই একসাথে হাসাহাসি করছি। জীবন হয়তো এভাবেই তার নিজের রচনা লেখে, যেখানে তুমি কোনো এক্সপেকটেশনস রাখবে না সেখান থেকেও এ ফল ফলিয়ে দেখায়। শর্ত শুধু একটাই, মাঠ ছাড়লে চলবে না বন্ধু। আপনারা দেখছিলেন হাফ বাঙালিতে রক ক্লাইম্বিং কোর্স পুরুলিয়াতে। আজ এর চতুর্থ এবং অন্তিম পর্ব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। যদি ভিডিওতে তোমরা নতুন কিছু পরিবর্তন দেখতে চাও কিংবা যদি আমরা আরও কিছু ইমপ্রুভ করতে পারি, তো সেই সাজেশনও তোমরা দিতে পারো। আর একটা অনুরোধ রইল, ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং পুরো এপিসোডে 4টে পর্ব একসাথে দেখো। আশা করি ভালো লাগবে। আর যদি সম্ভব হয় কিছু না কিছু কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে মোটিভেটেড করবে আগামী দিনে আরও কিছু ভালো প্রস্তুত করবার জন্য। তো আজকের গল্প এই অবধি বন্ধু। আগামী দিন দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত জিও, মুস্কুরাও, খুশ রহো और हंसता ला विस्ता।